আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। টিকটকে লাইভের সময় গুলি করা হয় কোরআন অবমাননাকারীকে। এরপরে জানবেন জিম্মি ইসরায়েলি তরুণীকে রেড ক্রসের কাছে হস্তান্তর, মুক্তি পাচ্ছে আরও কয়েকজন। আরও জানবেন ওয়াশিংটনে দুর্ঘটনায় রুশ নাগরিক নিহত, শোকবার্তায় যা বলল রাশিয়া। ট্রাম্পকে $25 মিলিয়ন দিতে রাজি হয়েছে মেটা। সবশেষে জানিয়ে দিব আরও 8 জিম্মিকে মুক্তি দিল হামাস, জানালো ইসরায়েল। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিলেন সালওয়ান মুমিকা নামে এক যুবক। 2023 সালে সুইডেনের রাজধানী স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে একবার এবং পরবর্তীতে দেশটির ইরাকি দূতাবাসের বাইরে আবারও এই ঘটনা ঘটান তিনি। মুসলিম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলেও বাকস্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ এই ধর্ম অবমাননাকর কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে গতকাল ওই যুবককে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসির প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার 29 জানুয়ারি সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে 38 বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মুমিকাকে হত্যা করা হয় বলে জানা গেছে। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জানা গেছে কোরআন পোড়ানো ওই যুবক সুইডেনে বসবাসরত একজন ইরাকি। তিনি এবং তার একজন সঙ্গী মিলে কোরআন পোড়ানোর সেই ঘটনা ঘটান। তাদের এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয়। শেষময় সুইডিশ পুলিশ জানায় ঘৃণা উস্কে দেয়ার দায় ঘটনাটির তদন্ত করা হচ্ছে। পরে গত আগস্টে সুইডেনের একজন প্রসিকিউটর মুমিকা ও কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত আরেক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে অভিযোগ আনেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আজ বৃহস্পতিবার তাদের হাতে জিম্মি থাকা সামরিক পর্যবেক্ষক আগাম বার্গারকে মুক্তি দিয়েছে। তাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। হামাস আরও 2 ইসরায়েলি ও 5 থাই নাগরিককে মুক্তি দিতে যাচ্ছে। ইসরায়েল খবরটি জানিয়েছে। আগাম বার্গার একজন নারী, আরেকজন ইসরায়েলি নারী বেসামরিক নাগরিক আরবেল ইহুদ মুক্তি পেতে পারেন। তাদের পাশাপাশি 80 বছর বয়সী ইসরায়েলি নাগরিক গাদি মোসেস মুক্তি পাচ্ছেন। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৃতীয় ধাপের বন্দি বিনিময় এটি। এই ধাপে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে 110 ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া থাই জিম্মিদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তাদের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ছাড়া হচ্ছে না, বরং হামাসের একতরফা সিদ্ধান্তেই তাদের ছাড়া হচ্ছে। ওই 5 থাই নাগরিক কৃষি শ্রমিক বলে জানা গেছে। তারা ইসরায়েলে কাজ করত। সেখান থেকেই হামাস তাদের আটক করেছিল। থাইল্যান্ডের সরকার বলেছে তাদের 6 জন নাগরিককে এখনও গাজায় জিম্মি করে রাখা হয়েছে। তারা হলেন ওয়াতচারা শ্রীওয়ান, বান্নাওয়াত শিয়াথো, সাথিয়ান সুয়ান্নাখাম, নাত্তাপং পিন্তা, পংসাত তান্না এবং সুরাশাক লামনাও। থাইল্যান্ড কর্তৃপক্ষ আরও বলেছে সুদকিশাক রিনথালাক এবং সোমথায়া ও খারাসরি নামের 2 থাই জিম্মি মারা গেছেন বলে ধারণা তাদের। ইসরায়েলের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া 110 ফিলিস্তিনি কারাবন্দির নামও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাঁদের মধ্যে কমপক্ষে 30 জন নারী ও শিশু আছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীও আছেন। গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তৃতীয় ধাপে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদের ছাড়া হবে। ইতিমধ্যে চুক্তির আওতায় 2 ধাপে ইসরায়েলি কারাগার থেকে 290 জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে 7 জন নারীকে জীবিত মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েল সরকার বলেছে আগামী শনিবার 4র্থ ধাপে বন্দি বিনিময় হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত রুশ ও মার্কিন নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিবৃতিতে তথ্য জানিয়েছেন। পেসকভ বলেন, আজ ওয়াশিংটন থেকে দুঃখজনক খবর এসেছে। আমরা গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার মাঝাকাশে সংঘর্ষে লিপ্ত হয়। জানা গেছে, যাত্রীবাহী বিমানটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছিল। এতে 60 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। অন্যদিকে সামরিক হেলিকপ্টারটিতে অন্তত 3 জন মার্কিন সেনা সদস্য ছিলেন। উভয়ের মধ্যে সংঘর্ষের ফলে বিমানটি মাঝ আকাশেই দুভাগ হয়ে পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী নদী থেকে 19টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনও কোনো জীবিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। আমেরিকান দ্য উইচেটে এগো জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মার্কিন জুনিয়র ফিগার স্কেটিং দলের সদস্যরা ছিলেন। এদিকে রুশ বার্তা সংস্থা সূত্র জানিয়েছে, ওই বিমানে ইভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমোভ নামে রাশিয়ার 1994 সালের 2 বিশ্ব চ্যাম্পিয়ন ফিগার স্কেটারও ছিলেন। এদিকে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 2021 সালে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা নিষ্পত্তির জন্য $25 মিলিয়ন দিতে রাজি হয়েছে মেটা। যদিও মেটা কোনো প্রকাশ্য বিবৃতি জারি করেনি, তবে মামলা নিষ্পত্তির সঙ্গে পরিচিত সূত্রগুলো একাধিক মার্কিন সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধনের প্রচেষ্টার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রে বিতর্কিত তৃতীয় পক্ষে ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে মেটা। ট্রাম্পের হুঁশিয়ারির পর মার্ক জাকারবার্গও স্বীকার করেছেন, ফ্যাক্ট চেকিং পরিষেবাগুলো রাজনৈতিকভাবে খুব পক্ষপাত দুষ্ট এবং মেটা যতটা বিশ্বাস তৈরি করেছে তার চেয়ে বেশি বিশ্বাস নষ্ট করেছে। এছাড়াও মেটা তার বৈচিত্র্য, ইকুইটি এবং অন্তর্ভুক্তি প্রোগ্রামগুলো বাদ দেওয়া এবং নিযোগের প্রক্রিয়া সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিষ্ঠানটি আগে আবেদনকারীদের লিঙ্গ এবং জাতিগত পটভূমি বিবেচনা করত। ট্রাম্প মূলত 2021 সালে টুইটার, গুগল এবং ফেসবুকের বিরুদ্ধে সেন্সরশিপের জন্য মামলা দায়ের করেছিলেন। ট্রাম্প বলেছিলেন, এই সংস্থাগুলো যদি ক্ষমতাসীন মার্কিন রাষ্ট্রপতিকে নিষিদ্ধ করতে পারে তবে তারা যে কারো সঙ্গে এটি করতে পারে। এর আগে টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলাটি 2022 সালের মে মাসে খারিজ হয়ে যায়, যখন ইলন মাস্ক সংস্থাটি অধিগ্রহণের প্রক্রিয়ায় ছিলেন। এদিকে গত মাসে এবিসি নিউজ একইভাবে একটি মানহানির মামলা নিষ্পত্তির জন্য ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দাতব্য অবদান হিসেবে $1.5 কোটি দিতে রাজি হয়েছিল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আজ বৃহস্পতিবার 30 জানুয়ারি আরও 8 জিম্মিকে মুক্তি দিচ্ছে। এর মধ্যে 3 জন ইসরায়েলি, বাকি 5 জন থাইল্যান্ডের নাগরিক। এই 8 জনের মধ্যে আগাম বেরগান নামের এক নারী সেনাকে ইতিমধ্যে মুক্তি দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। গতকাল বুধবার মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের মাধ্যমে এসব জিম্মির নামের তালিকা দেয় হামাস। এরপর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দপ্তর জিম্মিদের নামের তালিকা পাওয়ার তথ্য স্বীকার করে। তারা জানায়, জিম্মিদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। 5 থাই নাগরিকের জিম্মির মুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনো 8 থাই নাগরিক ও 1 জন করে নেপালি ও তানজানিয়ান রয়েছেন। অবশ্য 8 থাইয়ের মধ্যে 2 জন মারা গেছেন। এছাড়া তানজানিয়ার ওই নাগরিকও নিহত হয়েছেন। 3 ইসরায়েলির মধ্যে আরবেল ইয়েহুদের গত শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল, তবে তিনি ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের হাতে বন্দী থাকায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আর তাকে মুক্তি না দেওয়ায় সাধারণ গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দিচ্ছিল না ইসরায়েল। পরবর্তীতে হামাস এই নারীকে মুক্তির আশ্বাস দেয়। এরপর দখলদার ইসরায়েল গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দেয়।